রাজনীতিতে এবার দৃশ্যপটে আওয়ামী লীগের সি টিম। দর্শক, আওয়ামী লীগের এ টিম তো আওয়ামী লীগ নিজেরা, সেটা তো 5 আগস্ট শেষ, এবং শুধু শেষ শেষ না, ভবিষ্যৎ শেষ। আওয়ামী লীগ আর কোনোদিন আসতে পারবে না। শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, শেখ পরিবারের অন্যান্য যারা একের পর এক তাদের সাজা হচ্ছে, এতে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। নেতৃত্ব দেওয়ার মতো কেউ থাকবে না। বর্তমান জেনারেশনের মৃত্যু সন্নিকটে, আর পরবর্তী জেনারেশন তার হতাশ হয়ে পড়েছে, এবং সেই বিডিআর বা পিলখানা ট্রাজেডি থেকে শুরু করে আরো নানান ঘটনার সাথে যেভাবে আওয়ামী লীগ সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, যেভাবে বিচার এগিয়ে চলছে, যেভাবে ভারত যেভাবে বাংলাদেশ থেকে একদম জয় বাংলা হয়ে যাচ্ছে, ইন্ডিয়ান হেজিমনি একদম শূন্যের কোঠায় নেমে আসছে, সেই বাস্তবতা আওয়ামী লীগ আর কোনোদিন আসতে পারবে না। এটা আওয়ামী লীগও জানে। অ্যাটলিস্ট আগামী কয়েক বছরে তো আসতে পারছে না, এটা তো নিশ্চিত। এমনকি নির্বাচন বানচাল, একটা হরতাল অবরোধ করা, কিছুই তারা পারে না। তারা বিভিন্ন দফা দফা চেষ্টা করেছে যে একটু পারে কিনা দেখি, কিচ্ছু পারে না। দিন যত যায় আওয়ামী লীগ তত দুর্বল হয়, একদম নিঃশেষ হওয়ার মতো। এখন রাজনীতিতে আওয়ামী লীগের বি টিম দৃশ্যমান ছিল এতদিন, সেটা হচ্ছে জাতীয় পার্টি, জিএম কাদের। চেষ্টা করেছিল যে জাতীয় পার্টির মাধ্যমে তারা নির্বাচন করবে। জাতীয় পার্টি যদি স্বাভাবিকভাবে নির্বাচন করতে পারত, তাহলে তাদেরকেই সমর্থন দিত, আওয়ামী লীগের লোকজন তাদেরকে ভোট দিত, এটা শেখ হাসিনা নির্দেশ দিয়ে দিত। কিন্তু জামাত তো জাতীয় পার্টিকে বাধা দিচ্ছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তুলছে। সেই বাস্তবতায় জাতীয় পার্টি স্বাভাবিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা জামাত হতে দিবে না। জামাতের যে 5 দফা দাবি, তার মধ্যে জাতীয় পার্টি নিষিদ্ধ, 14 দল নিষিদ্ধ, এটা একটা। দর্শক, এই জায়গায় এ টিমের আরেকটা ভার্সন ছিল ওই যে ওয়াকারের রিফাইন্ড আওয়ামী লীগ। সেই রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্টে কিন্তু মারা খেয়েছে। রিফাইন্ড আওয়ামী লীগের জন্য যথেষ্ট তোর্য ছিল। হাসনাত সার্জিদের সাথে মিটিং এ স্পষ্টভাবে রিফাইন্ড আওয়ামী লীগের কথা স্বীকার করেছিলেন বা বলেছেন, প্রস্তাব দিয়েছিলেন ওয়াকারুজ্জামান। কিন্তু ওয়াকারের এখন আর আলাদা কোনো পাওয়ার নেই। ওয়াকার প্রফেসর ইউনূসের কাছে বশ্যতা স্বীকার করেছে। প্রফেসর ইউনূসের সাবঅর্ডিনেট ওয়াকারুজ্জামান। এই জায়গায় ওয়াকারের কিছু করার নেই। দর্শক, আওয়ামী লীগ চারিদিক থেকে মারা খেয়ে এখন সি টিম বাজারে নিয়ে এসেছে। মনে রাখবেন যে রাজনীতিতে এ টিম বা নিজেরা তো সফল হয় বা ব্যর্থ হয়, আর সর্বোচ্চ বি টিম পর্যন্ত যেতে পারে সফলতার দিক থেকে। কখনো কখনো বি টিম দিয়ে কিছু খেলা সম্ভব, বি টিম দিয়ে ক্ষমতা যাওয়া সম্ভব নয়, কিন্তু রাজনীতির কিছু খেলা অপারেট করা সম্ভব। পুরোপুরি যেটা কখনোই সম্ভব না, এটা হচ্ছে রিয়ালিটি। তো দর্শক, এই জায়গায় সি টিম দিয়ে কোনোদিন ক্ষমতা আসা বা বড় খেলা, এমনকি বিরোধী দল, এটা সম্ভব নয়। কিন্তু খেলছে, একদম না খেলার চাইতে তো কিছু খেলতে পারলে ভালো। আওয়ামী লীগ সি টিম বাজার নিয়ে এসেছে। কি সে সি টিম? খবর, জোট গঠনের লক্ষ্য 15টি দলের সঙ্গে মত বিনিময়ে বেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। তৃতীয় ধারার একটি রাজনৈতিক শক্তি তৈরি করতে চাই আনিস। জাতীয় পার্টি যে জিএম কাদের অংশ, ওইটা থেকে ধাক্কা খেয়ে, লাত্তি খেয়ে এখন আর এক জাতীয় পার্টি গঠন করে এরা এখন তৃতীয় ধারা তৈরি করতে চায়। জাতীয় পার্টিতেই যার খাওয়া নাই, সে আরেক তৃতীয় ধারা তৈরি করবে কিভাবে? এটা পারবে না। এটি হচ্ছে আওয়ামী লীগের সিটি। আওয়ামী লীগ এখন জিএম কাদের জাতীয় পার্টি, এদেরকে তো গণ অধিকার পরিষদ, জামাত দেখলে পিটাবে। এখন আনিসদেরকে সামনে এনে দিচ্ছে। এখন মজার বিষয় হচ্ছে আনিসদের সাথে আবার বিএনপি আছে। বিএনপি তো জিএম কাদের জাতীয় পার্টির সাথেও আছে, প্রকাশ্যে বলে যে কেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে, তাদেরকে অধিকার দিতে হবে, এটা বিএনপি প্রকাশ্যে বলে। আওয়ামী লীগের পক্ষেই তো তারা আছে। তো বিএনপি তো কিছুই নিষিদ্ধ চায় না, কিন্তু সবই হয় নিষিদ্ধ। এখন এই আনিস আবার মির্জা ফখরুলের ঘনিষ্ঠ বন্ধু, এই কারণে সাহস পাচ্ছেন, এবং এই যে 15 দলের সাথে জোট গঠন চেষ্টা, অমুক তমুক তৃতীয় ধারা তৈরির চেষ্টা, এটি হচ্ছে আওয়ামী লীগের সি টিম। এখন এই আনিস, অমুক তমুক, রুহুল আমিন আহমেদ জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত আরো যারা আছে, ফিরোজ রশিদ, এরা কি, এদের কাজের লোকরাও তো এদের সমর্থন করে না। এদের কোনো পাওয়ার, এদের কোনো কিছু আছে? নেই। তাহলে এরা মূলত আওয়ামী লীগের যে শক্তি বা আওয়ামী লীগের যে কিছু ভোট ব্যাংক আছে, ওইটার উপর নির্ভর করে
এসব বড় বড় কথা বলছে। এটা হচ্ছে রিয়ালিটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের লক্ষ্যে 15টি রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময় সভা করেছে জাতীয় পার্টি জাপা। এখন জাতীয় পার্টি কোন জাতীয় পার্টি এটা বোঝানো জনগণকে মুশকিল, কারণ জাতীয় পার্টির শত শত ধারা, জেপি, জাপা, জাপা অমুক, জাপা অমুক, জাপা তমুক, অভাব নেই। তো এগুলো হচ্ছে মেরুদণ্ডহীন, এগুলোর কোনো ভিত্তি নেই। কিন্তু ওই যে আওয়ামী লীগ এখন তাদের সি টিম মাঠে নামিয়ে দিয়েছে, এরকম কত টিম মাঠে নামাবে, কোনো কাজ হবে না। জামায়াতের কাছে সব পরাজিত হবে। জামাত স্মার্টলি খেলছে। জিএম কাদের আসল জাতীয় পার্টি, লাঙ্গল মার্কার যে জাতীয় পার্টি, ওই জাতীয় পার্টিকেই জামাত নির্বাচন করতে দিবে না, ওই জাতীয় পার্টিকেই স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালাতে দেবে না গণ অধিকার পরিষদ, জামাত এবং এনসিপি। অতএব এইসব সিটিং টিটিং, এইসব কিসের জাতীয় পার্টি, এগুলো তো কিছুই পারবে না। রাজধানী গুলশানে হাওলাদার টাওয়ারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট নামে নতুন জোট গঠনের বিষয়ে ঐক্যমত হয়েছে। এরা চিন্তা করেছে যে আওয়ামী লীগের সমর্থনটা পেলে তো কয়েকটা সিট পাওয়া যাবে, কিচ্ছু পারবেন না। ফেসিবাদের দোসরদের নির্বাচন করতেই দেওয়া হবে না, জনগণ তাদেরকে প্রতিহত করবে, এটা হচ্ছে সহজ হিসাব। অতএব ইউনূস যদি সুষ্ঠু নির্বাচন করতে চান, এসব দোসর মুক্ত নির্বাচন করতে হবে। দোসরদের সাথে নিয়ে, দোসরদের দরকার নাই, শুধু জামাত, বিএনপি সহ চরমোনাই, এনসিপি, গণ অধিকার পরিষদ এরকম কয়েকটা দল নির্বাচন করলে 80% উপর ভোট করবে, 90% কাছাকাছি, 87-88% ভোট করবে। তো জনগণ ভোট দিতে আসলেই তো হলো, এখানে তো অন্য কাউকে দরকার নেই। জোটের মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। জোটের আত্মপ্রকাশের সম্ভব তারিখ 6 ডিসেম্বর। এদেরকে একটা মাইল দিতে হবে। 6 ডিসেম্বর বা যেদিন এরা যেখানে প্রোগ্রাম করে, ওই যে এটা দমন করে একটা সহজ সিস্টেম, অঙ্কুরই বিনষ্ট করে দেয়। এসালম দিল্লিতে গিয়ে শেখ হাসিনাকে 2500 কোটি টাকা দিয়ে এসেছিল। সেই টাকার বিনিময়ে লতিফ সিদ্দিকীরা, মুক্তিযুদ্ধের লতিফ সিদ্দিকী, আরো কিছু বাটপার টাটপার আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এরকম কিছু মুক্তিযোদ্ধা, তারা একটা অঘটন ঘটানোর চেষ্টা করেছিল। প্রেস ক্লাবে অমুক জায়গায় তমুক জায়গায় সেমিনার করে মুক্তিযোদ্ধা চেতনা বিক্রি শুরু করেছিল, কিন্তু কিছু তরুণ তাদেরকে ধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। লতিফ সিদ্দিকী কিন্তু ধরে নিয়েছিল। এবং ওই সব প্রজেক্ট, ওই প্রজন্ম 71 না কোন বাল ছিল, ওগুলো কিন্তু কিচ্ছু করতে পারেনি। এরা ওইখানে শেষ, ওইখানে এদের ধামাচাপা, মনে আছে? তো দর্শক, এই জায়গায় এই যে 6 ডিসেম্বর কার আত্মপ্রকাশ করবে, নিয়োজিত কমিটি গঠন করেছে, এটা আওয়ামী লীগের সিটি। অতএব এদেরকে ফেসিবাদের দোষর, এতে কোনো সন্দেহ নাই। এদেরকে ছোটখাটো একটা ডলা যদি দেওয়া যায় 6 ডিসেম্বর, এনসিপির ছেলেরা, জামাত শিবিরের ছেলেরা ওই লতিফ সিদ্দিকীদেরকে যেভাবে ধরিয়ে দিয়েছিল, ওইভাবে যদি কিছু করতে পারে, ঘটনা এখানেই ফিনিশ। এই উদ্যোগ নেওয়ার জরুরি পদক্ষেপ নিতে হবে। 6 ডিসেম্বর জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। যেখানে প্রোগ্রাম করবে ওইখানে যে কিছু চট থাপ্পড় লাথি টাথি দিয়ে কয়েকজনকে পুলিশে দেন, দেখবেন যে এই 15 দলীয় জোট ওইখানে শেষ। খুলনায় জামাত চরমোনাই চমক দেখালো, ইতিহাস সৃষ্টি করলো। জামাতের পক্ষে গণজোয়ার, খুলনাবাসী জামাত ইসলামীকে ভোট দিতে, চরমোনাইকে ভোট দিতে, দাড়িপাল্লায় ভোট দিতে, হাত পাখায় ভোট দিতে, 8 দলীয় জোটকে ভোট দিতে যে প্রস্তুত, খুলনাবাসী দেখিয়ে দিয়েছে, সাতক্ষীরাবাসী দেখিয়ে দিয়েছে, বাগেরহাটবাসী দেখিয়ে দিয়েছে, ঝিনাইদহ কুষ্টিয়াবাসী দেখিয়ে দিয়েছে, যশোরবাসী দেখিয়ে দিয়েছে। দর্শক, বৃহত্তর খুলনা জামাত চরমোনাই 8 দলের খুলনা। বৃহত্তর খুলনায় বিএনপির খাওয়া নেই। আওয়ামী লীগের দিন শেষ। আওয়ামী লীগের লোকজন এখন জামাত ইসলামী করে। গোপালগঞ্জের লোকজন, গোপালগঞ্জের আশেপাশের লোকজন, যেটা সিরিয়ালি আওয়ামী অধ্যুষিত ছিল, শেখ হাসিনার আত্মীয় স্বজনের বাড়িঘর বাগেরহাটের বিভিন্ন জায়গায় সব জামাত ডমিনেটেড হয়ে গেছে। সবাই জামাত আর জামাত। নৌকার ভোটাররা বুঝে গেছে যে নৌকা আর কোনোদিন আসবে না, এই নৌকা ডুবে পাতালে চলে গেছে, ওটা উঠানো সম্ভব না। সেই টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ এমপি হয়ে বাঁচতে পারে না, আর নৌকা কিভাবে বাঁচবে? তারা নিরাপদে থাকার জন্য দাড়িপাল্লাকে নিরাপদ মনে করছে, যে দাড়িপাল্লার লোকেরা আওয়ামী লীগের লোকজনকে ব্ল্যাকমেইল করতে আসবে না, চরমোনাইয়ের লোকেরা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জামিনের নামে চান্দাবাজি করবে না, তাদের মাছের ঘের, চিংড়ি ঘের দখল করবে না। বৃহত্তর খুলনায় অনেক চিংড়ি ঘের রয়েছে, মাছের ঘের রয়েছে, আওয়ামী লীগের লোকজন রয়েছে।
বিএনপি ওগুলো অলরেডি দখল করেছে, ক্ষমতায় আসতে পারলে সব দখল করবে। এজন্য আওয়ামী লীগের লোকজন, হিন্দুরা সবাই জামাত চরমনাইকে ভোট দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। খুলনায় আন্দোলনরত 8 দল, জামাত চরমনাই সহ 8 দল, তারা সমাবেশ করেছে। এটা মহাসমাবেশে রূপান্তরিত হয়েছে। পীর সাহেব চরমনাই বক্তব্য রেখেছেন, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দিয়েছেন। আজই পুরো খুলনাবাসী জেগে উঠেছে। এত বড় সমাবেশ বিএনপি করার কোনো সক্ষমতা রাখে না খুলনায়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, খুলনায় এত বড় সমাবেশ পারলে বিএনপি করে দেখা। জামাতের পক্ষে যে গণজোয়ার খুলনায় প্রমাণিত হয়েছে, মানুষের উপচে পড়া ভিড়, পুরো খুলনার জনতার ঢেউ যেন খুলনা শহরে এসে আশ্রয় পড়েছে। বিএনপি এটা পারবে না। বিএনপি এখন কর্মী ভিত্তিক দলে পরিণত হয়েছে। সাধারণ জনগণের সমর্থন ভিত্তিক দল এখন জামাত। বিএনপিতে আছে কিছু কর্মী, সাধারণ জনগণের সমর্থন নেই। ভয়ে তারেক রহমান দেশে আসেন না, কারণ জনগণ তারেক রহমানের সাথে নেই। আর জনগণ সাথে থাকলে যে কোনো বাধা বিপত্তি অতিক্রম করে ভয়কে জয় করে চলে আসতেন। শুধু গণজোয়ার নয়, জামাত চরমনাই সহ 8 দলের নেতৃবৃন্দ যে কঠিন বার্তা দিয়েছেন, এই সাহেব চরমনাই বিএনপির গুন্ডামির বিরুদ্ধে যে বার্তা দিয়েছেন, প্রমাণিত হয় যে বিএনপির কোন ষড়যন্ত্র বাংলাদেশে চলবে না। বিএনপি এখন নির্বাচন বানচাল করতে চায়, কারণ তাদের পরাজয় অনিবার্য। নির্বাচনের পরিবেশ নাই। এটা নাকি জামাতি সরকার, জামাতি প্রশাসন, ডিসিএসপি সব নাকি জামাত। ওই জামাত দেখতে দেখতেই বিএনপি মরবে। ক্ষমতার সাদার বিএনপি কোনোদিন পাবে না। দর্শক, কারো তাবেদারি নয়, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে চাই। বিএনপি যেটা ভেবেছিল ভারত তাদেরকে ক্ষমতা এনে দিবে, কশ্চিন কালো হবে না। মোদী নিজেই ধরা খেয়ে গেছে। ভারত ধরা খেয়েছে মিডিয়ার বিদ্রোহের ঘটনায়। এখন আন্তর্জাতিক অঙ্গনে ভারত কিভাবে মুখ দেখাবে, না হাসিনাকে ফেরত দিয়ে ভারত বিষয়টা থেকে বাঁচার চেষ্টা করে, ভারত এখন ওই চিন্তা করছে। তারেক রহমানকে ক্ষমতা এনে দিবে এরকম কোন মুরদ ভারতের নাই। বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবে। গুন্ডামি করে, সেন্টার দখল করে, সন্ত্রাসী চালিয়ে ক্ষমতার চেয়ারে বসবেন, সেদিন ভুলে যান পীর সাহেব চরমনাই। বিএনপিকে চরমনাই পীরের কঠিন বার্তা। এর অর্থ এটাই যে বিএনপি গুন্ডামি করছে, বিএনপি গুন্ডামি করে অস্ত্র দিয়ে সেন্টার দখল করতে চায়। বিএনপি গ্রামগঞ্জে সাধারণ ভোটারদের মধ্যে এই ভীতি ছড়িয়ে দিচ্ছে। কিন্তু না, আমি একটা কথা বলবো জাস্ট, মারামারি যদি জামাত চরমনাই করে, বিএনপি কিছুতেই জামাত চরমনাইয়ের সাথে পারবে না। বিএনপিকে 10 মিনিটের মধ্যে জামাত চরমনাই রাজপথ ছাড়া করতে পারে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে। শুধু একটা চিত্র কল্পনা করেন, আমি একটু স্মরণ করিয়ে দিই। জামাত শিবিরের জেনজি তরুণরা কি, এটাতে জাতি জানে যে এদের সাথে লাগতে আসলে এত সহজে যাওয়া যায় না। জাস্ট বলবো যে হাসিনার দিকে তাকান, হাসিনাকে কি নাকানি চুবানি খাওয়াইছে শিবির। ছাত্রলীগে শিবির অনুপ্রবেশ ঠেকায় হাসিনা, এত সিরিয়াস। কিন্তু ছাত্রলীগের মধ্যে ঢুকে ছাত্রলীগকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করেছে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছাত্রলীগের সেক্রেটারি হয়েছে শিবির, বড় বড় পদ পেয়েছে শিবিরের লোকজন। ধীরে ধীরে হাসিনার কলিজার মধ্যে ঢুকে গিয়েছে শিবির। এরপরে হাসিনাকে জয় বাংলা করেছে। হাসিনা জানতো শিবির নিষিদ্ধ করেছে, কিন্তু শিবির এমন কামড় দিয়েছে হাসিনা বাঁচতে পারে নাই। অতএব যেই হাসিনার পক্ষে সেনাবাহিনী ছিল, বিজিবি ছিল, র্যাব, পুলিশ, এনএসআই, ডিজিএফআই, ভারত, চীন, পাকিস্তান, রাশিয়া ছিল, এমনকি যুক্তরাষ্ট্র চুপ ছিল, ফ্রান্স ছিল, ইটালি ছিল, তারপর সে হাসিনাকে বাঁচাতে পারেনি শিবিরের হাত থেকে। তার বিএনপি তো কোন স্যাটের বাল, কিছুতেই শিবিরের সাথে বিএনপি পারবে না। আর জামাত এখন যে শক্তিশালী, 10 মিনিটের মধ্যে জামাত বিএনপিকে পরাজিত করতে পারবে, বিএনপি যদি সন্ত্রাস করতে আসে। আরেকটু চিন্তা করেন, জামাত শিবির কি, এটা তো বললাম, তারা আর চরমনাইয়ের মুরিদরা মাথার পাগড়ি খুলে, লম্বা পাঞ্জাবি, কোমরে যদি তাদের পাগড়ি বাঁধে, বিরাট বিরাট বাঁশ নিয়ে চরমনাই স্বেচ্ছাসেবকরা মাহফিলে স্বেচ্ছাসেবক শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে, দেখেন না? এরা যদি ওই বাঁশ নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে
বিএনপি কে ধাওয়া দেয়, ওইখানে হার্ট ফেল করে মরবে। 10 জন চরমনায় যদি মাথার পাগড়ি কোমরে বেঁধে বিশাল বিশাল বাস নিয়ে রওনা দেয়, ওরা চোখে দেখবে 10,000 চরমনায় গরিব এসেছে। অতএব বিএনপির যে চিন্তা, গুমবমি করে সেন্টার দখল করবে, পীর সাহেব চরমনের বক্তব্যটা আবার আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। গুমবমি করে সেন্ট্রাল দখল করে সন্ত্রাসী চালিয়ে ক্ষমতার চেয়ারে বসবেন, সেদিন ভুলে যান। তারেক রহমান দেশে আসার মুরুদ নাই, সেন্টার দখল দূর কি বাদ, অসম্ভব। নির্বাচন করতে ব্যর্থ হলে ইন্টারিম সরকারকে ইতিহাস ক্ষমা করবে না। এইটার তাৎপর্য বাকি, খেলা অন্যদিকে গড়িয়েছে। বিএনপি এখন নির্বাচন চায় না, এটা জামাত খেলাফত এরা জেনে গেছে। মামুনুল হক জানেন বিএনপি নির্বাচন চায় না। কেন বিএনপি নির্বাচন চায় না? বিএনপি জেনে গেছে তাদের পরাজয় অনিবার্য। বিএনপি চোখে মুখে অন্ধকার দেখছে, হতাশ। এখন বলছে জামাতি প্রশাসন, অথচ প্রশাসনের 90% এখনো বিএনপি। প্রশাসনে 100% বিএনপি করণ করেও ভোট কারচুপি করতে পারবেন না। ফলাফল হবে ডাকসু জাকসুর মতো। ডাকসুতে যেরকম ছাত্র দল শুধু জগন্নাথ ফলে জিতেছিল, ঠিক তদ্রুপ জাতীয় নির্বাচনে ওই বগুড়ার একটা আসন আর 2-1টা জিততে পারেন, আর হিন্দু অধ্যুষিত 2-1টা জায়গায় যদি জিততে পারেন, এছাড়া ছাত্র দলের কপালে কোনো, বিএনপির কপালে কোনো জয় নাই। এটা বিএনপি জানে, যার ফলে বিএনপি এখন নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে। আমি আগেই বলেছি, অবশেষে মামুনুল হক বলেছেন, নির্বাচন বানচাল যদি করে, ইউনূস সরকার যদি নির্বাচন যথাসময়ে করতে না পারে, তাহলে ইতিহাস ক্ষমা করবে না। ইউনূস সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন করতে বাধ্য হবে। বিভিন্ন দলের ব্যর্থ নেতাদের দিয়ে বিএনপি এখন নির্বাচনী পরিকল্পনা সাজাচ্ছে, দল ভারী করছে। বিভিন্ন দলের বহিষ্কৃত নেতাদের, মেয়াদ উত্তীর্ণ নেতাদের, এক্সপায়ার্ড নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপি। এটা বিএনপির একটা দেউলিয়ত্বের প্রমাণ। আপনারা মাঝে মাঝে কিছু নিউজ দেখেন, যদিও প্রতিনিয়ত আমার একটা গবেষণায় প্রত্যেকদিন 5 শতাধিক সক্রিয় বিএনপির নেতা, নট কর্মী, বিএনপির নেতা জামাতে যোগ দেয়। কোনো না কোনো ভাবে পদ ছিল অতীতে বা বর্তমানে, প্রত্যেকদিন 500। সবগুলো গণমাধ্যমে আসে না, কারণ অনেকে নীরবে নিবৃতে জামাতে যোগ দিয়ে রোকন হতে চান। কিন্তু কিছু লোক আসেন বিএনপির সাথে ক্ষোভের কারণে, বা একটা পলিটিক্যাল বিশেষ মোটিভ থাকে, তাদেরটা ফুল দিয়ে বরণ করা হয় এবং ওটা গণমাধ্যমে আসে। কিন্তু বাস্তবে ধানের শীষ থেকে দাঁড়িপাল্লা হয়, এটা ভোটার সমর্থক বিবেচনায় 1000, আর সক্রিয় কর্মী নেতা এটা মিনিমাম 500। এর বিপরীতে বিএনপি কিছু করতে পারে না, কিছু মাঝে মাঝে নাটক সাজায়। হঠাৎ করে বিএনপি দখলকৃত মিডিয়া নিউজ দেখি যে 30 জন জামাত নেতাকর্মী বিএনপিতে যোগদান, অথচ এটা মিথ্যা কথা। বাস্তব হচ্ছে 1 জন কিংবা 2 জন। শিবিরের জেলা সেক্রেটারি ছাত্র দলে যোগদান, জেলা সেক্রেটারি সহ 30 জন, 50 জন। কিন্তু বাস্তবে হচ্ছে যে, এবং নাটকটা তারা সাজাতেও পারে না। জামাতের লোকজনের চেহারা কেমন, তাদের গেট আপ, তাদের দাড়ির স্টাইল, প্যান্ট শার্টের স্টাইল, এটা আমরা ভালোভাবেই জানি ভাই, আমরা জামাত বিশেষজ্ঞ। অতএব এমন এমন লোককে জামাত সাজিয়ে, দাড়িওয়ালা, টুপি টাপি পরিয়ে, যে এই যে জামাত থেকে বিএনপিতে যোগ দিয়েছে সাজায়, ওটা এক জামাত সম্পর্কে মিনিমাম ধারণা আছে, তারা বুঝে যায় যে এটা নাটক। জামাত করবে চুলের কাটিং যদি দেখে, নেইমার কাটিং দেয়া এক ছেলেকে হাজির করেছে যে জামাত থেকে বিএনপিতে এসেছে, পাগলও বিশ্বাস করবে? এরকম লোক জামাত করে, নেইমার কাটিং দিয়ে লোক দেখাতে পারো? হ্যাঁ, এখনো জামাতের সমর্থক সব শ্রেণী পেশার মধ্যে আছে, কিন্তু জামাত করতে সক্রিয় ভাবে, সে এখন বিএনপিতে যোগ দিয়েছে। আবার তাকে টুপি, নেইমার কাটিং চুল, তার উপর করিয়েছে টুপি, মানে বলদের ঘরে বলদ, এরকম নাটক সাজাচ্ছে। বাস্তবে কি? বাস্তবে হচ্ছে যে, হ্যাঁ, ওই 30 জন 40 জন যে সাজাচ্ছে, তার মধ্যে একজন ওয়ান্স আপন এ টাইম জামাত করত, অথবা শিবিরের জেলা সেক্রেটারি ছিল, ইটস ট্রু। কিন্তু ঘটনা কি? বাইতুল মালের এয়ামত চুরির অভিযোগে সে বহিষ্কার হয়েছে, জামাত তাকে বহিষ্কার করেছে, তার রুকনিয়ত বাতিল করেছে, তার সদস্যবাদ স্বাধীনবাদ ইস্তফা দিয়ে ওটা এক প্রকার বহিষ্কার পাঠিয়ে দিয়েছে, বিদায় দিয়ে দিয়েছে। এখন তাকে রুকনিয়ত বাতিল করেছে, তার এয়ামত চুরি ধরা পড়েছে। এখন সে কি করবে? এখন যেহেতু বিএনপি এই ধরনের লোক খুঁজছে নিচ্ছে, সে বিএনপির কাছে যাচ্ছে, আর বিএনপি এটা লুকে নিচ্ছে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে জামাতের এয়ামত চুরি করে ধরা খাওয়া লোক।
এখন পর্যন্ত 2-4 জন বা সারা বাংলাদেশে 10 জনের বেশি না, এই যে দেখেন যে জামাত থেকে বিএনপিতে যোগ দিয়েছে, সারা বাংলাদেশে আপনি 10 জনের বেশি দেখাতে পারবেন না অরিজিনাল চিত্র। তবে ওই 10 জন কারা? ওই 10 জন হচ্ছে এয়ানচ্চর আছে জামাত, এটা থাকবে। কিছু দুষ্কৃতিকারী, কিছু নৈতিকতা বিবর্জিত লোক, এমনকি নারীবাজ, নারী কেলেঙ্কারিতেও ধরা পড়ে আছে না, এটা জামাত শিবির সব দলেই থাকবে। কিন্তু জামাতের কিছু গারল আছে এটা অস্বীকার করে, এরা হচ্ছে আসলে জামাত ফেরেশতা। আর ভাই সাহাবীদের মধ্যে থেকে অনেকে জেনার অভিযোগে শাস্তির মুখোমুখি হয়েছে এবং অনেকে মুরতাদ হয়েছে, আপনি জানেন না? তা জামাতের সবাই দুধের দেওয়া হবে এই বিশ্বাস আপনি কেন করেন? তবে জামাত তার কর্মীদের যতটুকু পরিশুদ্ধ রাখতে পেরেছে, করতে পেরেছে, ট্রেনিং দিয়ে, কোরআন হাদিসের স্পর্শ দিয়ে যতটুকু ভালো রাখতে পেরেছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। কোন সংগঠন আমি দেখিনি যে এত সৎ মানুষ থাকে, বা এই সংগঠনে এসে মানুষ এত সৎ হয়ে যেতে পারে। তাহাজ্জুদের ট্রেনিং, কোরআন হাদিসের ট্রেনিং, দার্স, এবং সবসময় পরকালমুখী একটা চিন্তা, আল্লাহর ভয় ঢুকিয়ে দেয়া, এর মাধ্যমে জামাত তার নেতা কর্মীদেরকে পিউরিফাই এবং পরিশুদ্ধ রাখার চেষ্টা করে, এবং এটা পারে, সাকসেস। কিন্তু কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে। ওই যে 2-1 বাইতুল মাল এয়ানচ্চরে চুরি করে ধরা পড়ে, এদেরকে বিএনপি লুকে নেয়। এখন জামাতের মধ্যে বাইতুল মাল চোর অথবা সিন্ডিকেট বাস, সিন্ডিকেট ভালো মানুষও করে, এটা এটা জায়েজ সিন্ডিকেট আছে, না জায়েজ সিন্ডিকেট আছে, এটা আবার জটিল আলোচনা। জামাতের কিছু নেতৃবৃন্দ আছে, এটা একদম সিনিয়র নায়েব আমির থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সব পর্যায়ে পাবেন, যাদের একটা সিন্ডিকেট আছে, গ্রুপ আছে। কিন্তু এই গ্রুপটা জায়েজ পর্যায়ে, এই গ্রুপটা বিএনপির মতো কামরা কামড়ি না, এটা সাহাবীদের মধ্যে ছিল। কি জন্য গ্রুপ করে? তারা মনে করে যে আমার আমির হওয়া উচিত, বা আমার সেক্রেটারি হওয়া উচিত, বা আমার এই পদটা দরকার, অমুককে জেলা আমির বানানো উচিত, বা আমার হওয়া উচিত, এটা মনে করে, যাতে সে পোস্ট পজিশন পায়। এই জন্য একটা লাইন ধরে এবং কিছু লোককে নিয়ে সিন্ডিকেট করে, এটা জায়েজ, এটা সাহাবীদের মধ্যে ছিল, এবং এটা জামাতের মধ্যে সে মাওলানা মওদুদি জমানা থেকে ছিল এবং আছে, থাকবে। এটাকে যারা অস্বীকার করে তারা হচ্ছে গারো, তারা জামাত বুঝেই না। এটা জায়েজ কেন? ক্ষমতা চাওয়া জায়েজ, এবং আপনি যদি ক্ষমতার জন্য যোগ্য মনে করেন সেখানে যাওয়ার চেষ্টা করাটা জায়েজ, এটা হিউম্যান সংগঠন। এটা সরাসরি এখানে জামাত নেতাদের ওহির ভিত্তিতে নেতৃত্ব দেওয়া হয় না, এটা জামাতের লোকজনই ঠিক করে। তো সেক্ষেত্রে এই ঠিক করা না করা নানান প্রক্রিয়া, নানান তৎপরতা থাকবে, এটা লিমিটের মধ্যে থাকলে জায়েজ। ক্ষমতা চেয়ে নেওয়া জায়েজ, এটা ফেকার একটা প্রতিষ্ঠিত মাসালা। এই যে ভোট চান, ওইটাই তো ক্ষমতা চাওয়া। এবং ইউসুফ আলাইসাল্লাম সবচেয়ে বড় দল, ইউসুফ আলাইসাল্লাম আল্লাহর কাছে, বাদশার কাছে ক্ষমতা চেয়েছেন যে আমাকে পোস্ট দেন, আমাকে অর্থমন্ত্রী বানান। এটা বড় দলিল যে ক্ষমতা চাওয়া জায়েজ। সাহাবা ইকরাম, অনেক সাহাবী আছে যে আল্লাহ রাসূলের কাছে পোস্ট চেয়েছে যে আমাকে পদ দেন, আমাকে অমুক জায়গার গভর্নর বানান, যদি আল্লাহ রাসূল কাউকে বানিয়েছেন, কাউকে বানাননি, এবং বলেননি যে তুমি কেন চেয়েছো, তুমি বাতিল, তুমি বহিষ্কার। না, এটা চাওয়া যায়। আপনি যোগ্য মনে করলে ক্ষমতা যাওয়া, পোস্ট পজিশনে পাওয়ার চেষ্টা করবেন। এই জন্য সিন্ডিকেট অনেক ক্ষেত্রে জায়েজ। অতএব জামাতের মধ্যে কেউ সিন্ডিকেট করলে যে সে খারাপ তা না, এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার জন্য অনেকে সিন্ডিকেট করে। যেমন যিনি আমির হন, তার প্রভাব বলা, স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সটা শক্তিশালী করার জন্য তার একটা গ্রুপিং থাকে, এবং এটা সংগঠনের বৃহত্তর স্বার্থে, এটাও জায়েজ। সাপোজ ডক্টর শফিকুর রহমানের একটা শক্তিশালী গ্রুপ আছে, জোবায়ের, শিশির মনির, বা এরকম একটা বড় অংশ, যার মাধ্যমে রফিকুল ইসলাম খানদের দুর্বল করা হয়েছে। মৌলানা নিজামী জমানায় নিজামের একটা গ্রুপ ছিল, যার বিপরীতে ছিল কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাশেম আলীরা, কিন্তু নিজামীর সাথে রফিকুল ইসলাম খানরা খুব প্রভাবশালী ছিল। এটা জায়েজ পর্যায়ে, এবং এটা অপরাধ কিছু না। বৃহত্তর স্বার্থেই সবাই এরকম ছোটখাটো সিন্ডিকেট গ্রুপিং করছে। সিন্ডিকেট শুনলেই মনে হয় যেন খারাপ কিছু, না, আসলে ওইভাবে না। তো জামাতের মধ্যে বাইতুল মাল চোর বা নাজায়েজ পর্যায়ে সিন্ডিকেট বাস, এটা আবার আমি চিনি, আমার সাথে আচার আচরণে আমি বুঝি। দেখবেন যে আমি জামাতের 99% প্রশংসা করি, প্রচার করি, 1% সমালোচনা করি, অরিজিনাল ত্রুটি বিচ্যুতির। বেশিরভাগ ত্রুটি বিচ্যুতি সমালোচনা আমি করি না, 1% করি। ওই 1%-এ কিছু লোক খেপে যায়। তা আমি এটা নিয়ে এক্সপেরিমেন্ট করেছি বিভিন্ন জেলায়, ঢাকা মহানগরীতে, কেন্দ্রে। কিছু লোক, মানে আমি জামাতের জন্য যা করেছি, জামাতের দুঃসময় যেভাবে প্রচার, আমি জামাত থেকে শুরু করে জামাতের শীর্ষ নেতৃবৃন্দ অ্যাপ্রিসিয়েট করেন, যেটা জামাতের একমাত্র ব্যক্তি ছিল যে চরম দুঃসময় জামাতকে রেলেভেন্স রেখেছে নানান ভাবে, আমি রেখেছি।
কিন্তু কিছু লোক আছে এই যে অবদান, এটা তো স্বীকার করবেই না। সোলাইমান আলাইহিসের নাম শুনলেই তাদের মাথা খারাপ হয়ে যায়। আমি এটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করলাম, তারা কারা। আমি খুঁজে নিয়ে দেখলাম যে এরা হচ্ছে এয়ামত চোর এবং নাজায়েজ পর্যায়ে সিন্ডিকেট বাস। এটা আমার গবেষণা, ভুল হতে পারে, হোয়াটএভার। তো বিএনপি ওই এয়ামত চোর এবং নাজায়েজ পর্যায়ে সিন্ডিকেট বাজি করে যারা বহিষ্কার হয়েছে, এই টিপের লোকজনকে নিয়ে দল ভারী করছে এবং অন্য দলের বিভিন্ন দলের বস্তা পচা ব্যর্থ নেতা লাথি খেয়ে বের হয়ে গেছেন। তার বাসার ছাদে বসে তাকে ধাক্কা টাক্কা দিয়েছে, মানুষ টিকতে পারে নাই। এদেরকে বিএনপিতে জায়গা দিয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছে রেজা কিবরিয়া। বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া, মানে গণ অধিকার পরিষদে টিকতে পারেনি। গণ অধিকার পরিষদের ছেলেরা সম্ভবত গুলশানে রেজা কিবরিয়ার বাসার ছাদে বসে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। চারদিক থেকে মাইট লাঠিযুদ্ধ খেয়ে এখন বিএনপিতে জায়গা নিয়েছে, ব্যর্থ নেতা। বিএনপি যেটা হবে, এই ব্যর্থ নেতাদের নিয়ে বিএনপি যে একটা জোট করবে, ওই জোট সহ পরাজিত হবে।